সত্যজিৎ রায় সেই কবেই লিখে গেছিলেন যে আমাদের ছবি আর ওদের ছবি। আমাদের ছবি এবং ওদের ছবি অর্থ হচ্ছে যে ভারতীয় সিনেমা এবং হলিউডের যে সিনেমা, এই দুটো সিনেমার মধ্যে ডিফারেন্টগুলো কি, কেন ওরা যে সাবজেক্টটা দেখাতে পারে সেটা আমরা দেখাতে পারি না, এবং ওরা যে টেকনোলজিটা ইউজ করতে পারে সেটা আমরা করতে পারি না, বা যদি আমরা করতেও পারি সেটাও বহু বছর পরে গিয়ে করতে পারবো। তো কত বড় দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন সত্যজিৎ বাবু, যে তিনি কিন্তু তার সেই সময়, তার সেরা সময় কিন্তু এই লেখাটা লিখেছিলেন। তো সেটা বর্তমানে দাঁড়িয়ে সৃজিত মুখোপাধ্যায় প্রেজেন্ট করছেন যে যে সাবজেক্ট হলিউড অনেক আগে করে দিয়ে বেরিয়ে গেছে, সেই সাবজেক্ট 2025-এ এনে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে ফেলছেন। আমি এখানে সিনেমার মেকিং বা সিনেমার ঘটনা পরম্পরা বা সিনেমার কিছু নিয়ে আলোচনা করার আগে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সাবজেক্ট নিয়ে আলোচনা করব। 2025-এ দাঁড়িয়ে আজকের যুগে এই ধরনের ভিডিওস বা এই ধরনের যে ব্যাপারগুলো, যে ছবি লিক হওয়া, এগুলো সব কিন্তু এটা ভুলে গেলে চলবে না যেগুলো অনেক ক্ষেত্রে এআই বা ডিপ ফেক টেকনোলজিতেও ইউজ হতে পারে। কারণ আজকের যুগের বড় হাতিয়ার হচ্ছে এআই বা ডিপ। এবং আমি এখানে দাঁড়িয়ে ছবিতে যে প্রেক্ষাপট দেখানো হয়েছে, একটি মেয়ে যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সে নানা রকমভাবে রিলস করে, সে নানা রকমভাবে ভিডিওস করে, এবং তাকে তার মাই বলছে যে তুই শরীর দেখাচ্ছিস, শরীর দেখিয়ে এই করছিস ওই করছিস। এবং তারপরে যখন তার লিক ভিডিও রিলিজ করছে তখন তাকে বলা হচ্ছে যে এর থেকে তুই রং চং মেখে তুই রাস্তায় দাঁড়াতে পারতিস। তো আজকের যুগে এগুলো ম্যাটার করে না, কিন্তু যদি সত্যি যারা ইনফ্লুয়েন্সার না তাদের কাছে যান, তারা কিন্তু আপনাকে ব্যাখ্যা দিয়ে দেবে। তাদের যদি একটা ভিডিও বা একটা এই ধরনের ছবি ভাইরাল হয়ে যায় না, তারা ইজিলি খুব সুন্দর বলে দিতে পারে যে এটা ডিপ ফেক করা বা এটা এআই। তো এক্স্যাক্টলি এটা আমার নয়। এবং সর্বোচ্চ জায়গায় হচ্ছে এরকম ভিডিওস বা এরকম রিলস যে বানাচ্ছে, সে কিন্তু তার মানসিক স্ট্রংনেস থেকেই বানাচ্ছে যে আমাকে সবাই এরকমভাবে দেখতেই পাচ্ছে। এবার তার যদি কোনো গোপন ভিডিও বেরিয়ে যায়, তো সামহাও আমরা কয়েক বছর আগে ভারতবর্ষের বিখ্যাত কিছু ইনফ্লুয়েন্সারের কিছু লিক ভিডিও আমরা জানতে পেরেছিলাম। তো এক্স্যাক্টলি তাতে তাদের কোনো ফ্যাক্টর হয়নি, কারণ তারা হয়তো বিগ বস বা অন্য কোনো শোজতে চান্স পেয়ে গেছে। তো 2025-এ দাঁড়িয়ে না এই সাবজেক্টটা খুব ক্লিশে লাগলো। হ্যাঁ, অ্যাঞ্জেলিনা জোলি তার ব্যক্তিগত জীবনে এই ঘটনাটা ঘটিয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলির ইয়ং এজে, কিন্তু আজকে অ্যাঞ্জেলিনা জোলির নিজেরই একটা বয়স হয়ে গেছে। তো সেটা থেকে ইন্সপিরেশন নিতে গিয়ে, মানে ইন্সপিরেশনের তো একটা লেভেল আছে। সৃজিত মুখোপাধ্যায়ের ইন্সপিরেশনের কোনো লেভেল নেই, মানে উনি যেখান থেকে ওকে একটা ইন্সপিরেশন নিয়ে নিচ্ছেন। রাইট ওয়াজ টু কিল থেকে ইন্সপিরেশন নিয়ে 22 শ্রাবণ বানিয়ে ফেললেন, তখন মনে হলো যে একটা ইন্সপিরেশন, ঠিক আছে। চৌরঙ্গি থেকে ইন্সপিরেশন নিয়ে উনি শাহজাহান রিজেন্সি বানিয়ে ফেললেন। সব ইন্সপিরেশন, সব মানে ইয়ে করা আর কি, মানে অদ্ভুত লাগে। আমি একটা জিনিস ভেবে পাই না, যে নেক্সটকে নিয়ে যখন আপনি ছবির চিন্তাভাবনা করতে যান, তখন কেনই আপনার এক্স ইকুয়াস টু প্রেমের মতন সিনেমা চলে আসে, আপনার এই ধরনের ছবি চলে আসে। আমি তো বারবার একটা কথাই বলতে চেয়েছি যে ইউনিক গল্প, হ্যাঁ আপনার হাতে যে গল্প, যেমন চতুষ্কোণ আপনার একটা দুর্ধর্ষ প্রেজেন্টেশন, চতুষ্কোণ নিয়ে কোনো কথা হবে না। চতুষ্কোণের যে কাহিনী পরম্পরা ছিল, যে কাহিনীর বুনট ছিল, নির্বাক আপনার একটা দুর্ধর্ষ প্রেজেন্টেশন। অবশ্যই ভিঞ্চিদা আপনার একটা দুর্ধর্ষ প্রেজেন্টেশন গল্পের বুনটের। 22 শ্রাবণের কথা আমি ছেড়ে দিলাম, আমি বারবার এই সব সিনেমাগুলোর নাম নেই, কিন্তু বাদ বাকি এক যে ছিল রাজা, সেটাও তো সন্ন্যাসী রাজা থেকেই অনুপ্রাণিত আপনি। জাতিস্বর, সেটাও তো অ্যান্টনি ফিরিঙ্গি থেকেই অনুপ্রাণিত আপনি। তো হ্যাঁ, অবশ্যই না অ্যান্টনি ফিরিঙ্গির একটা নয় নিজস্ব ইতিহাস আছে, সেটা নয় ইতিহাসের গল্প, বা এক যে ছিল রাজারও নিজস্ব একটা ইতিহাস আছে, বাস্তবিক ইতিহাস আর কি। সেই ইতিহাস থেকে আপনি ইন্সপিরেশন নিলেন। রাজকাহিনী ঠিক আছে, কিন্তু রাজকাহিনী থেকে আবার যখন আপনি বেগম জান বানাতে গেলেন, তখন আপনি কিন্তু বুঝিয়ে দিলেন যে না, কারণ ওটা ওটা বৃহত্তর মানে ইয়ে ছিল, জায়গা ছিল, পরিসর ছিল। বৃহত্তর পরিসরে আজকে বলিউডের বুকে দাঁড়িয়ে এতগুলো ছবি আপনি করে ফেললেন।
তো সেখানে দাঁড়িয়ে লাস্ট এই বুম, যেটা আপনি আমাদের কেকে মেননকে নিয়ে যেটা কলকাতার উপর করলেন, শেখর হোমস, এইটা একটুখানি ভালো লাগার মতন জায়গা, যেটা মানে ন্যাশনাল লেভেলে, ভারতবর্ষের লেভেলে। কিন্তু সেখানেও আপনি শার্লক হোমসের একটা অনুকরণ নিয়ে আসলেন। আমি বুঝতে পারি না মৌলিকতাটা কোথায় চলে গেছে আপনার। আপনি আজ থেকে 3 মাস আগে একটা সিনেমা করলেন, যেটা ঠিক আছে অ্যাজ এ ফিল্ম মাস্টারপিস হিসেবে ঠিক আছে, কারণ আপনি যাকে অনুকরণ করছেন সেটাও কাল্ট ক্লাসিক। এবার সেই সিনেমাটা যাকে অনুসরণ করেছে সেটাও কাল্ট ক্লাসিক। 12 অ্যাংরি ম্যান থেকে এক রুকা হুয়া ফ্যাসলা, সেখান থেকে আপনি বানালেন যে সত্যি বলে সত্যি মানে কিছু নেই। ওকে, কিন্তু এখানে দাঁড়িয়ে কি হলো ব্যাপারটা? এরপরে আপনার আসছে উইঙ্কেল টুইঙ্কেল, যেটা ব্রাত্য বসুর একটা বিখ্যাত নাটক। তাহলে মৌলিকতাটা কোথায় চলে গেল আপনার? আপনি টেক্কা বানালেন দুর্গাপুর পুজোর সময়, যে টেক্কাটা ম্যাট সিটির একটা অনুকরণ। তো কোথায় যাচ্ছে আপনার মৌলিকতা? আমি তো এটাই ভেবে পাচ্ছি না। এই মৌলিকতাটা কোথাও আপনার হারিয়ে যাচ্ছে খুব ফাস্ট কাজ করার জন্য। আপনি কোয়ান্টিটি বাড়াতে চাইছেন, যেন আপনার হাতে খুব তাড়া। একটা সময় আমাদের আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কমার্শিয়াল ছবি বানানোটা খুব কঠিন ছিল, এবং আর্ট ফিল্ম বা প্যারালাল ফিল্ম বানানোটা খুব মানে সরি ভুল বললাম, মানে কমার্শিয়াল সিনেমা বানানোটা খুব সহজ ছিল, আর আর্ট ফিল্ম প্যারালাল ফিল্ম বানানোটা খুব কঠিন ছিল। একটা সময় ছিল যে আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিতে স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী, অনুপ সেনগুপ্ত এবং সুজিত মানে মানে কুহর মধ্যে রীতিমতো কম্পিটিশন হতো যে বছরে কে কটা রিলিজ দিতে পারছে, বছরে কে কটা ছবি বানাতে পারছে। এবং কেউ কেউ তো ওয়ার্ল্ড রেকর্ডও করে ফেলেছে। স্বপন সাহা আমি যদি খুব ভুল না করি 98-99 বোধহয় 48টা সিনেমা রিলিজ দিয়ে একটা রেকর্ড বানিয়েছিল। ঠিক আছে, তো এক্স্যাক্টলি সেই পরিধি আজকে আর নেই। কিন্তু তখন কিন্তু ঋতুপর্ণ সেনগুপ্ত লাগাতার পরপর 19 এপ্রিল বা হীরের আংটি সিনেমাও কিন্তু পাশাপাশি সে কিন্তু নিয়ে যাচ্ছে। তো আমার কোথাও মনে হয় যেন ঋতুপর্ণ ঘোষ অবধি এসে সিনেমার যে ডিফারেন্সগুলো ছিল কমার্শিয়াল প্যারালাল আর্ট ফিল্মের, যদিও সিনেমা নিজস্ব কোনো ল্যাঙ্গুয়েজ এরকম হয় না, কারণ প্রত্যেকটা ছবি কমার্শিয়ালি বানানো হয়, কারণ প্রত্যেকটা ছবির শেষ হচ্ছে আলটিমেটলি বিজনেস কত হলো। কিন্তু ঘটনা হচ্ছে তার মধ্যেও একটা আর্টিস্টিক ব্যাপার আছে, তার মধ্যেও কমার্শিয়াল ছবির একটা ব্যাপার আছে। কিন্তু এখন যা দেখতে পাচ্ছি বাংলা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে, কমার্শিয়াল ছবি বানানোটা কঠিন হয়ে গেছে, কারণ এই ধরনের ছবি বানানোটা খুব সহজ, কারণ টেকনিশিয়ান আপনি কম পেয়ে যাবেন, আপনি 20 দিনের মধ্যে শুটিং শিডিউল কমপ্লিট করে ফেলতে পারবেন, আপনি খুব তাড়াতাড়ি এডিট করে ফেলতে পারবেন এবং ছবি রিলিজ দিতে পারবেন। কারণ কমার্শিয়াল ছবিতে তো এখন মাল্টিকাটের জায়গা চলে এসছে। আজকে যেভাবে জাট তৈরি হয়েছে সানি দেওয়ালের, আজকে যেভাবে সিকান্দার তৈরি হয়েছে সলমান খানের, বা আজকে যেভাবে কমার্শিয়াল ছবিগুলো সাউথ ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, ওগুলো তো হিরোকে প্রেজেন্ট করতে করতেই আপনার মাথা খারাপ হয়ে যাবে। আমাদের রাজ চক্রবর্তীকে নিয়ে একটা সময় আমরা খিল্লি করতাম, কিন্তু এবার সময় এসছে কোথাও সৃজিত মুখোপাধ্যায় বা কৌশিক গাঙ্গুলি এই ধরনের পরিচালকদেরকে নিয়ে খিল্লি করার। কারণ ঘটনা হচ্ছে এরা শর্টকাটে কাজ করতে গিয়ে সম্পর্কের গল্প বলতে বলতে ঘেটে দিচ্ছে এবার সিনেমাগুলোকে। সম্পর্কের গল্প, এবার যদি আমি সম্পর্কের গল্পে আসি, আপনি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে একটুখানি তাকান তো, দেখুন সম্পর্কের গল্পের মধ্যে থ্রিলারটাকে কি সুন্দর মিশিয়ে কম বাজেটে তারা প্রেজেন্ট করছে, এবং এক একটা সাবজেক্ট ইউনিক হচ্ছে, কারণ মৌলিকতা আছে। এই মৌলিকতাগুলোকে নিয়ে আসুন এবার। কারণ কেন বলা? কারণ আপনার একটা ব্র্যান্ড ভ্যালু আছে। আপনি যেসব প্রোডাকশন হাউসগুলোর সাথে কাজ করেন তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। আপনি জীবনে নতুনদের সাথে কাজ করেননি, আপনি সবসময় প্রফেশনাল যাদের ব্র্যান্ড ভ্যালু আছে তাদেরকে নিয়ে কাজ করেছেন। এই কৌশানী মুখোপাধ্যায়কে কিন্তু রাজ চক্রবর্তী তুলে এনেছিল আজ থেকে 9 বছর আগে। এই কৌশানী মুখোপাধ্যায়কে তখন কেউ কিন্তু নিয়ে কাজ করেনি, কিন্তু যখনই আবার সেই রাজ চক্রবর্তী তাকে আবার প্রলয়তে কাস্ট করলো ওরকম একটা ভাইটাল ক্যারেক্টারে, তারপরে যখন বহুরূপীতে তাকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় রিস্ক নিয়ে কাস্ট করলো, তারপরে গিয়ে কিন্তু আপনি কাস্ট করলেন। কারণ তেলা মাথায় তেল দেওয়াটা বন্ধ করতে হবে এবার। তেলা মাথায় তেল না দিয়ে একটু রুক্ষ মাথাকে তেল দিন, নতুন ছেলে মেয়েদেরকে তৈরি করুন এবং নতুন মৌলিক গল্প কিছু ভাবুন, যেটা ইন্টারেস্টিং, যেটা কারোর থেকে অনুপ্রাণিত নয়, না কোনো নাটক থেকে, না কোনো থিয়েটার থেকে, না কোনো ওয়ার্ল্ড ফিল্ম থেকে, না কোনো কাল্ট ক্লাসিক থেকে, কোনো কিছু নয়। হ্যাঁ, আমি মানছি সত্যজিৎ রায়ের নায়কও একটা অনুপ্রাণিত অনুকরণীয় ছবি ছিল,
কিন্তু হচ্ছে সত্যজিৎ রায় ওই একটা দুটোই বানিয়েছিলেন, কিন্তু আপনি তো সেই নায়ক থেকেই আপনার জীবনের প্রথম সিনেমা বানিয়েছিলেন অটোগ্রাফ। তো এক্স্যাক্টলি বলে তো লাভ নেই, এইবারে যুগ চেঞ্জ হয়ে গেছে, 2025। এটা 15 বছর আগে সেই 2009-10 সাল নয়, এটা 2025। মানুষ ইউনিক ইউনিক প্লট দেখছেন। আপনার নামের ব্র্যান্ড ভ্যালুর উপর আপনার যে অডিয়েন্স রয়েছে, ব্যক্তিগত যে অডিয়েন্স রয়েছে, যারা আপনার সিনেমা দেখতে ভালোবাসে, তাদের নাম ওপর বেস করে আর কতদিন ইউনিক কিছু ভাবতে হবে। তো এক্স্যাক্টলি আজকের যুগে দাঁড়িয়ে এই গল্প পুরোটাই ডিপ ফেক, পুরোটাই এআই জেনারেটেড আমার মনে হলো। আর অদ্ভুতভাবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশানী মুখোপাধ্যায়ের যে মানে কেমিস্ট্রি, কেমন একটা ভাই বোনের কেমিস্ট্রি আমার মনে হলো। কেননা কোথাও যেন এই জুটিটাকে নেওয়া গেল না। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সাথে কিন্তু কৌশানীর যে কেমিস্ট্রিটা ছিল বহুরূপীতে, সেই কেমিস্ট্রিটা ভাঙার জন্য কিন্তু শিবপ্রসাদ মুখোপাধ্যায় অনেকটা ডাউন হয়েছিল এবং কৌশানীকেও অনেকটা ডাউন করতে হয়েছিল। যদিও বহুরূপীর ক্ষেত্রেও আমার কৌশানীর অ্যাকসেন্ট নিয়ে প্রবলেম ছিল, কেননা ওইসব অঞ্চলের গ্রামের মেয়েদের অ্যাকসেন্ট ওরকম হয় না, একটু ডিফারেন্ট হয়, কারণ রামপুরহাট, বীরভূম ওইসব অঞ্চলের মানুষের লোকাল ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট হয়। তো এক্স্যাক্টলি কিন্তু এইখানের ক্ষেত্রে কৌশানীর পারফরমেন্স একদম পারফেক্ট আছে। কিন্তু ডিরেক্টর মিডিয়া হিসেবে এই গল্প আজকের গল্প না। এই গল্পটা যদি আজ থেকে 15 বছর আগে আনতেন খুব ভালো হতো, কিন্তু এই গল্প এই যুগে দাঁড়িয়ে খুব হাস্যাস্পদ হয়ে গেল। তো এক্স্যাক্টলি আমার মনে হয় সামনের দিনগুলোতে মৌলিক কিছু নিয়ে ভাবুন, মৌলিক চিন্তা ভাবনা করুন, মৌলিক মানে আপনি যদি মালায়ালাম ইন্ডাস্ট্রির দিকেই তাড়ান, যারা থ্রিলারের বাপ হয়ে গেছে এখন ইন্ডিয়াতে, আপনিও তো বাঙালির কাছে থ্রিলার হিসেবেই প্রথম এসেছিলেন জনপ্রিয়তা নিয়ে। তো এক্স্যাক্টলি আর আপনি একটা সময় এসেছিলেন যখন বাংলা পুরো মানে বাংলা জুড়ে পরিবর্তন হচ্ছে, শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, সিনেমার মধ্যেও পরিবর্তন হচ্ছে। কারণ কমার্শিয়াল ছবির জনার থেকে অনুপ সেনগুপ্ত বা স্বপন সাহারা বেরিয়ে গিয়ে আস্তে আস্তে তখন এসে ঢুকছে রাজীব কুমার বা রাজ চক্রবর্তী, এবং আপনাদের জনারে ঋতুপর্ণ ঘোষ একটা লাস্ট মাইলস্টোন তৈরি করে দিয়ে চলে গেল 2013 সালে। তারপরে কৌশিক গাঙ্গুলি, আপনি, অতনু ঘোষ, অনিক দত্ত, এদের হাতেই কিন্তু, এবং কমলেশ্বর মুখোপাধ্যায়, এদের হাতেই কিন্তু পুরো ব্যাপারটা চলে গেল এই জনারটা। কিন্তু ঘটনা হচ্ছে আলটিমেটলি মৌলিকতা তো লাগবে দিনের শেষে, আর সম্পর্কের কচকচানি থেকে বেরিয়ে একটু তো ডিফারেন্ট হতে হবে ব্যাপারটা এবার, না? তো এবং তার সাথে সাথে নতুন আর্টিস্ট না তুলে আনলে একটা ডিরেক্টরের, আমি মনে করি একটা ডিরেক্টরের ভ্যালু থাকে না, অন্তত আপনার মতন ব্র্যান্ডেড ডিরেক্টর। আপনি নতুন আর্টিস্ট কি দিয়ে গেলেন ইন্ডাস্ট্রিকে, যাদের উপর বেস করে আগামী দিনের ডিরেক্টররা কাজ করতে পারবে? হ্যাঁ, আপনার দায় নেই, আপনার দায় হচ্ছে প্রডিউসারের টাকাটা তুলে দেওয়া, ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আপনি সেরকমভাবে গল্প প্রেজেন্ট করুন যে অন্তত আপনার নামের ওপর বেস করে কোনো আর্টিস্টকে দেখে কেউ ছবি দেখতে আসবে না, বা কোনো মিউজিক ডিরেক্টরের মিউজিক শুনে কেউ সিনেমা দেখতে আসবে না। তারা সিনেমাটা দেখতে আসবে আপনার নাম সৃজিত মুখোপাধ্যায় নামটার ওপর বেস করে, এবং এসে দেখবে নতুন অভিনেতা অভিনেত্রীদের কাজ, নতুন মিউজিক ডিরেক্টরদের কাজ। তবে গিয়ে যদি হিট হয় তবে বুঝবো আপনি হলেন সৃজিত মুখোপাধ্যায়। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।